আসলে আমি একটা কাজের জন্য শঙ্করের বাড়ির দিকে গিয়েছিলাম, তাই আসার সময় মনে হলো একবার তার বাড়িতে ঘুরে আসি। যখন গিয়েছিলাম দেখি একতলা সিঁড়ি বেয়ে চড়ক ওপরে উঠছে। তাকে বললাম, আরে বাইরে মনে হলো একজোড়া বেশি জুতো দেখলাম, কেউ এসেছে নাকি? পুলিশ বাবু এসেছে, একটু আগেই এসেছে। উপরের ঘরে শঙ্কর দাদার সঙ্গে কথা বলছে। কি ব্যাপার হয়েছে কি জানি, অনেকক্ষণ ধরেই তো কথাবার্তা চলছে, এখনো আমায় চায়ের জন্য বলেনি। আমি অবাক হলাম, মিস্টার রায় এসেছেন তার মানে, কিন্তু এখনো পর্যন্ত চায়ের কথা বলেননি যখন, তার মানে গম্ভীর কোনো একটা ব্যাপার হয়েছে। আমি সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে গেলাম। শঙ্করের ঘরের থেকে কথাবার্তার শব্দ শোনা যাচ্ছিল। ঘরের দরজাটা ভেজিয়ে রাখা। আমি ঘরের দরজায় একবার ধাক্কা দিতেই ভেতর থেকে শঙ্কর বলে উঠল, দরজা খোলাই আছে, ভিতরে চলে এসো শান্তনু। আমি আর বিরক্ত না করে দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখি শঙ্কর এবং উল্টো দিকে চেয়ারে বসে থাকা মিস্টার রায়। দুজনের মুখই আমার দিকে ঘুরে গেছে। তাদের উদ্দেশ্য করে বললাম, কি ব্যাপার বলো তো? এই সময় তো আমার আসার কোনো কথা ছিল না, তারপরেও যে আমি এখানে এসেছি সেটা বুঝলে কি করে? ব্যাপার অতি সামান্য, চড়ককে বলাই ছিল এই সময় যদি বাইরের কেউ আসে তাহলে তাকে উপরে না আসতে দিতে। যদি তেমন দরকার হয় তাহলে সে যেন আমায় এসে ডাক দেয়। প্রত্যেকবার দরজায় কেউ টোকা দেওয়ার সঙ্গে সঙ্গেই সে আমায় ডাকে। মাঝে মাঝে টোকা দেওয়ার বদলে আমাকে প্রথমে ডাকাডাকিই করে, কিন্তু একমাত্র তোমার ক্ষেত্রেই দেখেছি চড়ক মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম করে বসে। তাই তুমি দরজায় টোকা দিয়েছো এবং সেই টোকাটা খুবই সুশৃঙ্খলভাবে, অর্থাৎ টোকা দেওয়ার সম্পর্কে তোমার সম্যক জ্ঞান রয়েছে। বাবা, টোকা দেওয়ার সম্পর্কেও আলাদা করে আবার জ্ঞান থাকে নাকি? জ্ঞানের কথাটা ঠিক বলা যাবে না, আসলে সহবত পদ্ধতিতে দরজা টোকা দেওয়ার সঙ্গে একটা সহবত বোধও থাকে। অনেকে একবার টোকা দিয়ে অপেক্ষা করেন, আবার অনেকে ক্রমাগত টোকা দিয়েই যান। মনে করেন খুব তাড়াতাড়ি টোকা দিলে অপর প্রান্ত থেকে খুব তাড়াতাড়ি দরজা খুলবে। সেটা অবশ্য খুব ব্যস্ত কোনো সময় কিংবা বিপদের সময়ও কাজে লাগতে পারে, কিন্তু বিপদের সময় মানুষ টোকা দেওয়ার সঙ্গে ডাকাডাকিও করবে। অনেকে টোকা দেওয়ার পর দ্বিধায় পড়েন দ্বিতীয়বার টোকা দেবেন কি না। আরে এইসব নিয়ে বলতে থাকলে অনেক সময় লেগে যাবে। আপনি বরং যে কথা বলছিলেন সেটাই বলুন। শান্তনু যখন এসেই পড়েছে তাহলে ঘটনাটা তাড়াতাড়ি বলে ফেলুন, তারপরে আমরা ঘটনাস্থলে যাই। আমার মনে হয় ঘটনাস্থলে গেলেই ভালো হবে। সেই ঘোড়ার গাড়ির গাড়োয়ান এবং বডি দুটোই এখন থানায় রয়েছে। আপনার কাছে এলাম কি কারণে তা আশা করছি বুঝতে পারছেন। মৃতদেহটা কার, সে ব্যাপারে কোনো কিছু বার করতে পেরেছেন? খবর পেয়েছি তিনি একজন নামকরা ব্যবসায়ী। তার নাম অমলেন্দু সরকার। তারই একমাত্র ছেলে বিপ্লব সরকারের মৃতদেহ। আমি এটাই বুঝতে পারছি না যে বন্ধ ঘোড়ার গাড়ির মধ্যে লোকটার মৃত্যু কি করে হলো। এই ব্যাপারটা কি, আমায় খুলে বলো তো। এমন সময় এসে পড়েছি যে কোনো কিছু ঠিক বুঝতেই পারছি না। মিস্টার রায়, কি হয়েছে বলুন তো? এই সময় আপনি তো এখানে থাকেন না, ব্যাপার কি? মিস্টার রায় হেলান দিয়ে বসলেন। এই সময়ে শঙ্কর চড়ককে ডেকে চায়ের কথা বলে দিল। তারপর মিস্টার রায় বলতে শুরু করলেন, অবস্থা বড় জটিল। আজ সকালে এই ঘণ্টাখানেক আগে বলা যেতে পারে থানায় বসে একটা কেস ফাইলের কাজ করছি। এমন সময় হঠাৎ একজন কনস্টেবল ছুটতে ছুটতে এলো। তার মুখে শুনতে পেলাম থানা থেকে নাকি অনতি দূরে ওই মনে করুন 10 মিনিটের হাঁটা পথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। বন্ধ ঘোড়ার গাড়ির মধ্যে থেকে পাওয়া গেছে একটা মৃতদেহ। ঘোড়ার গাড়ির ভেতরটা রক্তে ভেসে যাচ্ছে। মৃত্যুটা হয়েছে বড় অদ্ভুতভাবে। মাথার এক পাশে একটা গভীর গর্ত রয়েছে, বোধহয় ধারালো কিছু দিয়ে সেখানে ক্ষত করা হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা, যে স্থানে গাড়ি দাঁড়িয়েছিল তার থেকে মাত্র 5 মিনিট আগেই আগের মোড়েই ভদ্রলোকের সঙ্গে গাড়ির গাড়োয়ানের কথা হয়েছে। তারপর বন্ধ গাড়ির মধ্যে ওই 5 মিনিটের মধ্যে এরকম মৃত্যু কিভাবে হলো সেটাই বোঝা যাচ্ছে না। কথাটা শুনে কৌতূহল হলো। বুঝতে পারলাম
উত্তেজনার বশে মিস্টার রায় সমস্ত কিছু গুছিয়ে বলতে পারছেন না, তাই শঙ্করের দিকে তাকিয়ে বললাম, মৃতদেহ আর ঘোড়ার গাড়ির গাড়োয়ান দুজনেই যদি থানায় থাকে তাহলে আমার মনে হয় সেখানে যাওয়াই ভালো। থানায় গিয়ে সমস্ত কথা ভালো করে জানা যাবে। কথাটা মন্দ বলেনি, কিন্তু আমার কেমন যেন একটা খটকা লাগছে। খটকাটা হলো, গারোয়ান যদি খুন করত তাহলে কিন্তু সে পালিয়ে যেত, কিংবা এত সহজে পুলিশের কাছে ধরা দিত না। আর একটা কথা বলুন তো মিস্টার রায়, আপনি বলেছেন গারোয়ান নিজেই ঘোড়ার গাড়ির দরজা খুলে যাত্রীকে বাইরে বার করতে গিয়ে ব্যাপারটা দেখে চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করেছিল, কি তাই তো? সেটাই তো আমি জানি। সব কিছু দেখে যা বুঝেছি, সেক্ষেত্রে এই কাজের জন্য তার নিজের বরং অনেক বেশি অসুবিধা হয়েছে। বরং থানায় না এসে সে যদি পালিয়ে যেত তাহলে তাকে ধরাটা খুব একটা সুবিধের হতো না। আর সবচেয়ে অদ্ভুত যেটা, সেটা হলো ঘোড়ার গাড়িটাকে নিয়ে সে যেই পথে এসেছিল সেই পথেই ঘুরে চলে যেতে পারত। নইলে যে কোনো একটা ফাঁকা জায়গা দেখে মৃতদেহটা ফেলে দিলেই তো কেউ তাকে ধরতে পারতো না। খুন করার পর সেই মৃতদেহ নিয়ে থানায় না এসে কাছাকাছি কোথাও ফেলে দিলেই হতো। তা না করে সে থানায় এলো কেন? থানায় না এলে এত সমস্যাও হতো না। অমলেন্দু সরকারকে খবর দেওয়া হয়েছে? মানে অমলেন্দু সরকারের ছেলে বিপ্লব সরকারের মৃতদেহ, সে কথাই তো আপনি বললেন। তার মানে তাকেও তো খবর দেওয়া দরকার। তাকে টেলিফোন করা হয়েছে, বাড়িতে পাওয়া যায়নি। বাড়িতে টেলিফোন কেউ ধরেনি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাড়িতে কেউ নেই। তাই তাকে খবর পাঠানোর জন্য তার কারখানায় লোক পাঠানো হয়েছে। আশা করি আমরা পৌঁছবার আগেই তিনি এসে পৌঁছবেন। আপনি বরং একবার আমার সাথে থানায় চলুন। আজ বিকেলের দিকে কয়েকটা পাখি আসার কথা আছে। যদিও এই কাজকর্মে আমার সঙ্গে যে সহকারী রয়েছে সে আমার বাড়িতেই থাকে, এই সমস্ত কিছু সেই করতে পারবে, কিন্তু টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা এখনও আমাকেই দেখতে হয়। তাই আমি একবার চট করে বাড়ি থেকে ঘুরে তারপর থানায় যাচ্ছি, এই কথা বলে বেরিয়ে পড়লাম। বাড়িতে গিয়ে লোকটাকে সমস্ত কথা বুঝিয়ে বলে টাকা পয়সা দিয়ে জানিয়ে এলাম ফিরতে দেরি হতে পারে। সে তার কাজকর্ম সব বুঝে নিল। লোকটি আমার বাড়িতেই থাকে, এখানেই কাজকর্ম করে। তাছাড়া পাখির ব্যবসায় যেভাবে উন্নতি হয়ে চলেছে তাতে ইতিমধ্যেই যে আরও একজন কাউকে দেখাশোনার জন্য রাখতে হবে সেটা বেশ বুঝতে পারছি। তবে এখন সেসব নিয়ে না ভেবে আমি সোজা থানায় গিয়ে পৌঁছলাম। বাবু, আমি একটুও মিথ্যা কথা বলছি না। লোকটা থানার কাছেই এক জায়গায় আসবে বলে আমার ঘোড়ার গাড়িতে উঠলো, ওই স্টেশনের একটু কাছ থেকে। আমার সে বলল, আমার বড় ঘুম পেয়েছে, তুমি একেবারে আমায় ঠিকানায় পৌঁছে দিয়ে তারপর আমায় ডেকে দিও। তার আগে আমায় ডাকাডাকি করো না, বুঝলে? আমিও সেই মতো গাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দিলাম। এমনকি একটা মাত্র যে জানলা থাকে সেই জানলাটা খোলা রেখে দিয়ে বললাম প্রয়োজন হলে বন্ধ করে দিতে। সে সামান্য হেসে আমার হাতে ধার্য ভাড়ার চেয়ে একটু বেশি টাকা ধরিয়ে দিল। আমিও খুশি মনে গাড়ি চালাতে লাগলাম। তারপর চালাতে চালাতে একবার যখন গন্তব্যে এসে পৌঁছালাম, তাকে ডাকাডাকি করছি, তখন দেখি ভেতর থেকে কোনো সারা শব্দই নেই। অদ্ভুত ব্যাপার। দরজা খুলে দেখি দরজাটার ওপরে হুমড়ি খেয়ে পড়ে আছে লোকটা। মাথার এক পাশ থেকে গল গল করে রক্ত বেরিয়ে চলেছে। তখন আমি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে উঠলাম, আর সঙ্গে সঙ্গে আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। একটা কথা আমায় ভেবে বলো তো, তুমি যেখান থেকে লোকটাকে তুলেছিলে তারপর এই থানার কাছে যতক্ষণ এসেছিলে তার মাঝে কি কোথাও দাঁড়িয়েছিলে? কয়েক জায়গায় তো দাঁড়িয়েছিল, রাস্তার মাঝে মাঝে ভিড় ভাট্টা ছিল। তারপর দু এক জায়গায় ঘোড়াটা একটু বেগরবাই করছিল বলে দাঁড়িয়েছিলাম। কোনো চিৎকার কিংবা কোনো শব্দ কখনো শুনতে পাওনি? না বাবু, কোনো শব্দই আমি শুনতে পাইনি। শব্দ যদি শুনতে পেতাম তাহলে তো আমি দাঁড়াতামই।
বেশ, তোমার এইসব কিছু কোনোভাবে লোক দেখানো নাটক নয় তো? ধারালো কিছু দিয়ে তুমি বিপ্লব সরকারকে খুন করে তারপর ব্যাপারটাকে সবার সামনে তুলে একটা নাটক তৈরি করছো না তো? মানে কেউ তোমায় দিয়ে কাজটা করায়নি তো? বিপ্লব সরকার এবং তার বাবার তো আর শত্রুর সংখ্যা কম নয়। ঠিক এমন সময় থানার বাইরের দিক থেকে একটা গম্ভীর গলা ভেসে এলো। অমলেন্দু সরকার বললেন, ওই খুন করেছে, ওকে ধরে ফাঁসিতে ঝোলানো হোক, ফাঁসিতে ঝোলান বলছি। আমার ছেলেকে খুন করা হয়েছে। গাড়োয়ান কিন্তু এবার প্রায় কাঁদো কাঁদো স্বরে শঙ্করের পায়ের কাছে বসে পড়ল। তারপর বলল, আমি কিছু করিনি বাবু, সত্যি বলছি। কেন শুধু শুধু আমি একটা অচেনা লোককে মারতে যাব? তার উপরে বাবু আমার বেশি ভাড়া দিয়েছিলেন, তাই আমি তাকে আর মাঝপথে একবারও বিরক্ত করিনি। তবে হ্যাঁ বাবু, মাঝে মাঝে জানলা খুলে বোধহয় বাইরের দিকে দেখছিলেন, কিংবা ঘোড়ার গাড়ি যখন থেমে যাচ্ছিল তখন বন্ধ জায়গা একটু গুমোট হয়ে যায়, তাই হয়তো জানলা খুলে হাওয়া খাচ্ছিল সে। অমলেন্দু সরকারের মুখ থমথমে। সে রাগ রাগ মুখে একটা চেয়ারে এসে বসলেন। আমি, শঙ্কর, মিস্টার রায়, অমলেন্দু সরকার চারজন বসে আছি এক পাশে। গাড়োয়ান এতক্ষণ এক পাশের বেঞ্চের ওপর বসেছিল। তারপর শঙ্করের সঙ্গে কথা বলতে বলতে এখন মেঝেতে বসে এবং শঙ্করের দুটো পা জড়িয়ে ধরে আছে। দেখো, তোমার বিরুদ্ধে যেমন সরাসরি অপরাধ করার প্রমাণ নেই, তেমন তোমার বিরুদ্ধে কিন্তু নিরপরাধ হওয়ারও প্রমাণ নেই। বিশেষ করে তোমার এই ঘোড়ার গাড়িতেই মৃতদেহটা পাওয়া গেছে। অস্ত্র তুমি যে কোনো জায়গায় ফেলে দিতে পারো, আর গোটা রাস্তার মধ্যে যে কোনো জায়গায় গাড়ি দাঁড় করিয়ে তুমি খুনটা করেই থাকতে পারো। সকালের দিকে সেই সময় মাঝে মাঝে রাস্তায় ভিড় হয়, সে কথা ঠিক। এখান থেকে থানার এই পথে ফাঁকা জায়গাটা অনেকটাই পড়ে। আচ্ছা, তুমি তোমার সওয়ারি বিপ্লব সরকারকে গাড়িতে তুলেছিলে, তারপর ঠিক কখন শেষবার তাকে দেখেছিলে, কিংবা তার সঙ্গে শেষ কথাবার্তা তোমার কখন হয়েছিল? গাড়োয়ানের দু চোখ জলে ভরে গেছে। ভয়ার্ত মুখে সে একবার অমলেন্দু সরকারের দিকে আর একবার শঙ্করের দিকে তাকাচ্ছে। এই দুই দৃষ্টি বিনিময়ের মাঝেই বোধ হয় সে কিছু একটা মনে করে বলল, তেমন তো কখনো দেখিনি, তবে হ্যাঁ রাস্তার মাঝে দুবার তিনবার দাঁড়াতে হয়েছিল। তার মধ্যে পিছনে তাকিয়ে দেখেছিলাম বাবু জানলাটা মাঝে মাঝে খুলছিল, কখনো জানলাটা নিজেই খুলছিলেন, আবার কখনো বন্ধ করছিলেন। এই কথায় শঙ্করের কপালে একটা চিন্তার ভাঁজ পড়ল। তখন হঠাৎ করে আমি বললাম, দেখো, যদি খুন করার হয়েই থাকে তাহলে কোনো ফাঁকা জায়গায় করবে। যেখানে লোকজন বেশি রয়েছে সেইখানে এভাবে খুন করার তো কোনো কারণ দেখছি না। আমার মনে হয় এই গাড়োয়ানটাই কাজটা করেছে। ওকে লকআপে ভরে রাখুন, তারপর নিজেই সমস্ত কথা স্বীকার করবে। না না, ওই এমনি এমনি এই কাজ করেনি। ওকে দিয়ে নিশ্চয়ই এই কাজ কেউ করিয়েছিল। আমার ব্যবসার জন্য এই পথে আমার অনেক শত্রু রয়েছে। আমাদের স্টেশনের কাছে যে কারখানা রয়েছে তার উল্টো দিকেই তো আরও একটা ছোট কারখানা আছে। সেই কারখানার মালিক দীপক মাহাতো, ওর সঙ্গে তো আমার সবসময়ই আদায় কাজ করা লেগেই আছে। আপনি মনে করছেন যে দীপক মাহাতো কোনোভাবে এই লোকটিকে দিয়ে আপনার ছেলেকে খুন করিয়েছে, তাই তো? আপনার অনুমানের উপরে আমি সন্দেহ করছি না, কিন্তু সমস্যাটা হলো দীপক মাহাতোর সঙ্গে যে এই লোকটির কোনো সম্পর্ক আছে সেটাও তো প্রমাণ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, খুনের অস্ত্রটা কোথায় গেল? খুনটা হতে কেউ দেখেনি, খুন হওয়ার পর অনেকেই দেখেছে। সেখানে শাস্তি দেওয়া মোটেই সহজ ব্যাপার নয়। আদালতে কেসটা উঠলে লোকটিকে শাস্তি দেওয়া সহজ ব্যাপার হবে না। সহজ হবে না সে কথা আমিও জানি শঙ্কর বাবু, আর তার জন্যই তো আপনাকে বলছি ওকে ভালো করে জিরা করুন, তাহলেই দেখবেন ও সমস্ত কথা স্বীকার করবে। এমনি এমনি তো আর কেউ অপরাধীর মুখ থেকে কথা বার করতে পারে না। কিন্তু সমস্যাটা কি বলুন তো? এভাবে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে পুলিশ কারোর ওপরে চার্জ করতে পারে না। জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু গাড়োয়ান প্রথম থেকেই একটা কথা বলে আসছে, ঘোড়ার গাড়ির দরজা এবং জানলা বন্ধ ছিল। পথে সে কয়েকবার দাঁড়ালেও
একেবারে গন্তব্যস্থলে এসে তারপরে সে দরজা খুলেছিল এবং ভিতরে মৃতদেহ দেখতে পেয়েছিল। এবার কথা হলো, আচ্ছা তুমি ভালো করে মনে করে বলো তো, দরজা কি শুধু বাইরে থেকেই বন্ধ ছিল নাকি ভিতর থেকেই বন্ধ ছিল? বাবু আমায় দরজা বাইরে থেকে বন্ধ করে দিতে বলেছিলেন, যাতে তার গন্তব্য এলে আমি বাইরে থেকে দরজা খুলে তাকে ডাকতে পারি। কিন্তু বিশ্বাস করুন আপনারা, আমি কাজটা করিনি। আমি আমি ঘোড়ার গাড়ি চালিয়ে খাই। শুধু শুধু একজনকে মারতে যাব কেন? আর উনি যার কথা বলেছিলেন তাকে আমি কখনো দেখিনি, চিনিও না। এরপর গাড়োয়ানকে বোধহয় শঙ্করের অনিচ্ছা সত্ত্বেও জেল হাজতে ঢোকানো হলো। তাকে রেখে এসে মিস্টার রায় বললেন, দেখুন শঙ্করবাবু, এই গাড়োয়ানের আশেপাশে যারা ছিল তাদের সঙ্গে তো কথা বলে দেখেছি। গাড়োয়ান প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। তাছাড়া ঘটনাস্থলে আরও অনেকেই জড়ো হয়েছিল। তারা গাড়োয়ানকে ভালোভাবে চেনে। সেই কাজ করতে পারে না বলেই সবাই জানিয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণও নেই যে সেই কাজটা করেছে। শুধুমাত্র তার গাড়িতেই খুনটা হয়েছে, ব্যাস। পোস্টমর্টম রিপোর্ট এলে আরেকটা ব্যাপার খুব ভালো করেই বোঝা যাবে। মৃতদেহ দেখে আমার যতটা ক্ষত বলে মনে হয়েছে, তাতে কিন্তু ঘোড়ার গাড়ির কাছ থেকে কিংবা জানালার একদম কাছে দাঁড়িয়েও খুব ধারালো ভারী কিছু দিয়ে আঘাত করলেও অত গভীর ক্ষত হতে পারে না। আর সবথেকে বড় ব্যাপার হলো, যদি গাড়োয়ান কাজটা করতো তাহলে তার শরীরের কোথাও না কোথাও রক্তের ছাপ থাকতো। মাথার ভিতরে গভীর ক্ষত তৈরি করে তারপর সেই অস্ত্র তুলে নেওয়া এত অল্প সময়ের মধ্যে অসম্ভব। আচ্ছা শান্তনু, স্টেশনের কাছ থেকে গন্তব্যস্থল মানে থানার কাছে আসতে কতক্ষণ সময় লাগে ঘোড়ার গাড়িতে? মোটামুটি 20 থেকে 30 মিনিট মতো লাগে। আচ্ছা আপনি বলুন তো অমলেন্দু বাবু, আজ সকালে যখন ঘর থেকে আপনার ছেলে বিপ্লব বেরিয়েছিল তখন সময় কত হয়েছিল? অমলেন্দুবাবু যেন কিছু ভাবলেন, তারপর বললেন, সকালে আমি বেরিয়েছিলাম এই 8টার একটু পরে। আমার সঙ্গে সঙ্গে বিপ্লবও বেরিয়ে যায়। আমি একটা কাজে বিপ্লবকে পাঠিয়েছিলাম থানার কাছে। এখান থেকে তার কারখানায় ফিরে যাওয়ার কথা ছিল। আমিও সেখানেই মানে ওই কারখানায় চলে যাই। মানে ওই 8টার একটু এদিক ওদিক হবে। আর খুনের খবরটা আপনি কখন পেয়েছিলেন মিস্টার রায়? 9টার একটু এদিক ওদিক হবে। আপনার কাছে আমি যখন গেছিলাম তখনই তো প্রায় ওই 10টা মতো বেজে গেছিল মনে হয়। অর্থাৎ যদি বাড়ি থেকে বেরোবার সঙ্গে সঙ্গে ঘোড়ার গাড়ি পেয়ে যায় বিপ্লব, তাহলে মনে করি ওই 8টা 10। এবং তারপর? মন দিয়ে ভাবল কিছুক্ষণ শঙ্কর। আমি অমলেন্দুবাবু সকলেই অপেক্ষা করছি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে শঙ্কর বলল, না অমলেন্দুবাবু, আমার কেন জানি না মনে হচ্ছে আপনার সম্ভাবনা সঠিক নয়। গাড়োয়ান খুন করেনি, কারণ সময়ের সঙ্গে সেটা কিছুতেই মিলছে না। তাছাড়া এখান থেকে থানা পর্যন্ত আসার মধ্যে যদি ফাঁকা জায়গায় গাড়োয়ান কাজটা করতো, তাহলে অন্তত আশেপাশে কোথাও না কোথাও রক্ত থাকতো। আর সবচেয়ে বড় কথা হলো, ফাঁকা জায়গায় খুনটা করে সেখান থেকে আবার ফিরে আসতে বেশি সময় লাগেনি গাড়োয়ানের। শান্তনু, চলো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। স্টেশন থেকে থানা পর্যন্ত রাস্তাটা একবার ভালো করে দেখে আসি। তিনজনই অবাক হয়ে গিয়েছিলাম। এরপর আমি আর শঙ্কর বেরিয়ে গেলাম। ব্যাপারটা কি হলো বলো তো? তুমি বলছো গাড়োয়ান কাজটা করেনি, কিন্তু আমার মনে হচ্ছে গাড়োয়ান ছাড়া আর কারোর এত ভালো সুযোগ সুবিধা কখনোই ছিল না। আর যদি বিপ্লব সরকার গাড়িতে উঠে ঘুমিয়েই পড়ে, তাহলে তো তার সুযোগই সবচেয়ে বেশি। বোকার মতো কথা বলো না, কয়েকটা ব্যাপার তুমি ভালো করে দেখলেই বুঝতে পারবে। যাই হোক, এখন চলো একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করি। ঘোড়ার গাড়ির ব্যবস্থা হলো। তারপর আমরা তাতে উঠে বসলাম। হুট খোলা ঘোড়ার গাড়ি নয়, ঠিক 4 কোনা বাক্স মতো। যেমন ঘোড়ার গাড়িতে করে বিপ্লব সরকার উঠে গিয়েছিলেন, তেমনই ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। শঙ্কর বসল ডান দিকে জানালার কাছে এবং আমি বসলাম দরজার কাছে। শঙ্কর বলল, গাড়োয়ান, দরজাটা বন্ধ করে দাও। একদম স্টেশনের কাছে পৌঁছে তারপরে দরজাটা খুলে দিও। বাইরে থেকেই বন্ধ করে দাও, কেমন? গাড়োয়ান কি বুঝলো কে জানে। তারপর সেই মতো দরজা বন্ধ করে দিল বাইরে থেকে।
জানালার কাছে শঙ্কর কিছুক্ষণ হেলান দিয়ে বসে রইল। তারপর ঘোড়ার গাড়ি ছাড়তেই মাথাটা তুলে সামনের দিকে এগিয়ে বার করে বাইরে কি যেন দেখতে লাগলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঘোড়ার গাড়িতে করে এমনভাবে স্টেশন পর্যন্ত গেলেই কি সব কিছু বোঝা যাবে? কিন্তু শঙ্করকে সে কথা বোঝাবে কে? স্টেশন পর্যন্ত গিয়ে ভাড়া মিটিয়ে দিয়ে আবার স্টেশন থেকে হাঁটা পথে ফিরে এলাম থানা পর্যন্ত। এখানে অনেকটা সময় লেগে গেল। দুপুরে বাড়িতে না ফিরে শঙ্করের বাড়িতেই চলে গেলাম। চড়কের হাতের রান্না করা খাবার দিয়েই দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে শঙ্করের ঘরে বসে আছি। শঙ্করকে খুব চিন্তিত বলে মনে হলো। একটা খাতা খুলে কী সব লিখে তারপর আবার সেটা গুটিয়ে রাখল। তারপর আমার দিকে না তাকিয়েই বলল, অমলেন্দু সরকারের মতে তার শত্রু দীপক মাহাতো এই কাজটা করিয়েছে। এই দীপক মাহাতোর সঙ্গে একবার কথা বলে দেখলে হতো না? হতো কি না সেই কথা তো আমি একবারও বলিনি, কিন্তু ঘোড়ার গাড়িতে করে স্টেশন পর্যন্ত যাওয়া এবং তারপর সেখান থেকে আধ ঘন্টার পথ 1 ঘন্টায় হেঁটে আসা, এর পেছনে কি কারণ ছিল সেটা তো বুঝতে পারলাম না। কারণ ছিল শান্তনু, কারণ ছাড়া যে আমি কিছুই করি না সেটা তুমি পরেই বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। তুমি একবার বাড়ি থেকে ঘুরে এসো। তোমার বিকেলের দিকে বোধহয় কোনো ব্যবসায়িক কাজ রয়েছে, সেটা সেরেই এসো। তারপর সন্ধ্যের দিকে না হয় যাব। এত কিছুর মধ্যেও শঙ্কর আমার দিকেও খেয়াল রেখেছে, সে কথা ভেবে খুব ভালো লাগলো। তাই আমি বাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে যথা সময়ে পৌঁছলাম। যে লোকটার সঙ্গে পাখি কেনা বেচার ব্যাপারে কথাবার্তা হয়েছিল সে সবেমাত্র এসেছে। আমায় পৌঁছতে দেখে আমার সহকারী অবাক হলো। তারপর নির্বিঘ্নে সময়টা কেটে গেল। সমস্ত কাজ সেরে বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যার অন্ধকার নামবে নামবে করছে তখন শঙ্করের বাড়িতে আবার গেলাম। ততক্ষণে শঙ্করও তৈরি হয়ে নিয়েছে। আমায় দেখেই বলল, এই তো চলে এসেছো, তাহলে আর অপেক্ষা করে লাভ নেই, চলো এক্ষুনি তাহলে বেরিয়ে পড়া যাক। সত্যি সত্যি আমরা বেরিয়ে পড়লাম তক্ষুনি। আরে শঙ্কর বাবু, আপনাকে ভাই আমি চিনি। অমলেন্দু সরকার ভালো মানুষ নয়, নানা বাঁকা পথে কাজকর্ম করে থাকে। ব্যবসা করতে গেলে বাঁকা পথে একটু যে কাজকর্ম করতে হয় সে কথা মিথ্যে নয়, কিন্তু লোকটা বড় বেশি সেই কাজ করে। শুধু আমি কেন, আপনি আমাদের এই লাইনের যে কোনো লোকেদের সঙ্গে কথাবার্তা বলে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় একদম জানে না লোকটা। কিন্তু তাই বলে দিনে দুপুরে রাস্তার মাঝখানে অমলেন্দু বাবুর ছেলে বিপ্লব সরকারকে এইভাবে খুন করালেন আপনি, এটা তো ঠিক নয়। দীপক মাহাতো 2 হাতে কান চেপে ধরল, জিভ কাটল, তারপর না করার ভঙ্গিমাতে মাথা নাড়ল। তারপর আমাকে জিজ্ঞাসা করল, কি যে বলেন শঙ্কর বাবু, ও কাজ আমি করব না। ব্যবসার ক্ষেত্রে একটু কথা কাটাকাটি লাগে, একটু গরমাগর্মিও হয়ে থাকে, কিন্তু তাই বলে একজনকে খতম করে দেব? না না ভাইয়া, এসব ভাবতেও পারি না। আমার বাড়িতেও তো ছেলে মেয়ে আছে, আমি খবরটা পেয়েছি। কিন্তু বিশ্বাস করুন শঙ্কর বাবু, এ বিষয়ে আমি কিছুই জানি না। অমলেন্দু বাবুর মার্কেটে শত্রুর অভাব নেই, কিন্তু তাদের মধ্যেও কেউ এমন কাজ করতে পারে বলে তো আমার মনে হয় না। কারণ এই অমলেন্দু সরকার খারাপ হলেও তার ছেলেটা কিন্তু বেশ ভালো ছিল। আমার সঙ্গে দেখা হলেই বিপ্লব বেশ ভালোভাবেই কথা বলতো। এক কথায় বেশ অবাক হলাম। এভাবে শত্রুর ছেলের প্রশংসা শত্রুর মুখে শুনলে অবাক তো হতেই হয়। কিন্তু দেখলাম শঙ্কর কিন্তু একটুও চমকালো না। সে দীপক মাহাতোকে বলল, কিন্তু তাহলে এই কাজটা কে করতে পারে কিংবা কে করাতে পারে, এই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? প্রায় অন্ধকার ঘনিয়ে এসেছিল চারপাশে। অমলেন্দুবাবুর কারখানাটা স্টেশনের একটু কাছাকাছি এবং তার থেকে একটু দূরেই উল্টো দিকে এই দীপক মাহাতোর কারখানা। দুজনেই টিনের ব্যবসা। দীপক মাহাতোর কারখানা একটা ছোট্ট অফিস ঘরেই আমরা 3 জন বসেছিলাম। চায়ের পর্ব শেষ হয়ে গিয়েছিল। শঙ্করের কথায় লোকটা একবার ভেবে নিয়ে বলল, এমন কাজ কে করতে পারে সেটা কি করে বলি বলুন তো, বুঝতে পারছি না। কারোর ওপর না জেনে শুনে তো আর দোষ চাপানো ঠিক হবে না।
আচ্ছা, যে গাড়োয়ান ছিল সে কি বলছে? গারোয়ান বলছে সে কিছুই জানে না, দরজা বন্ধ ছিল, তাই ভিতরে কি হয়েছে সে ব্যাপারে সে কিছুই বলতে পারছে না। একদম গন্তব্যে পৌঁছে দরজা খুলতেই সে ব্যাপারটা দেখতে পেয়েছিল। বন্ধই যদি থাকে তাহলে খুনটাকে করলো বলুন তো শঙ্করবাবু? বন্ধ ঘোড়ার গাড়ির ভিতরে থেকেও ঢুকতে পারবে না, আর ওইটুকু জানলা দিয়ে তো ভিতরেও ঢোকা যাবে না। তার চেয়ে বড় সমস্যা হলো, ধারালো কোনো অস্ত্র দিয়ে জানালার সামনে দাঁড়িয়েও যদি কেউ বিপ্লব সরকারের মাথা লক্ষ্য করে আঘাত করে, তাতে অত গভীর গর্ত হবে না। আর সেক্ষেত্রে দ্বিতীয় আরেকটা সমস্যাও রয়েছে। দ্বিতীয় সমস্যাটা কি? সে কথা শঙ্কর যেমন বলল না, তেমন দীপক মাহাতোর মধ্যেও শোনার বিশেষ আগ্রহ দেখতে পেলাম না। তিনি বরং ঘুরিয়ে ফিরিয়ে তার ব্যবসার কথা, অমলেন্দুবাবুর শয়তানির কথা এবং তার সঙ্গে বারবার দুঃখ করতে লাগলেন বিপ্লবের সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য। দীপক মাহাতোর কাছ থেকে আমরা যখন বেরিয়ে এলাম তখন কিন্তু প্রায় রাত হতে চলেছে। ঘোড়ার গাড়ির ব্যবস্থা করলাম। এই গাড়িটা তেমন ঘেরা বাক্সের মতো না, হুট খোলা। হেলান দিয়ে বসলাম। শঙ্করকে গম্ভীরভাবে চুপচাপ থাকতে দেখে বললাম, আমার মনে হয় তুমি শুধুই ভাবছ। দেখো, ওই গাড়োয়ানের কাছে মোটিভ ছাড়া বাকি সমস্ত রকম সুযোগ ছিল। এবার খুনটা কি করে করেছে সেটাই বুঝতে পারছি না। আমরা চলে এসেছি। এমন সময় রাস্তার একপাশে একটা অ্যান্টিক শপ চোখে পড়ল। সেদিকেই চোখ চলে গেল শঙ্করের। তারপরে গাড়িটা একটু এগিয়ে গেল। মনে হলো অ্যান্টিক শপের দিকে তাকিয়ে শঙ্কর যেন একবার চমকে উঠল, কিন্তু আমায় কিছু বলল না। আমি নিজের মতো বাড়িতে ফিরে এলাম। রাতের বেলা কেসটা নিয়ে ভাবনা চিন্তা করলাম, কিন্তু কিছুই বার করতে পারলাম না। এরপর 2 দিন কেটে গেল। দ্বিতীয় দিন আজ সকালে শঙ্করের টেলিফোন পেলাম। অপর প্রান্ত থেকে শঙ্করের উত্তেজিত গলার কণ্ঠস্বর শুনে বললাম, কি হয়েছে বলো তো? তোমায় এত উত্তেজিত বলে মনে হচ্ছে কেন? ওই অমলেন্দু সরকারের ছেলে বিপ্লব সরকারের রহস্যময় খুনের ব্যাপারটা কি সমাধান করে ফেলেছ? কোনো সমাধান নয় শান্তনু, সমাধান নয়। এ যেন একটা আশ্চর্য সমাধান। হঠাৎ করে যে সামনে চলে আসবে সেটা আমি একেবারেই বুঝতে পারিনি। শঙ্করের কথা শুনে কৌতূহল হলো, তাই বললাম, তুমি একটা কাজ করো, আমি তোমার বাড়িতে আসছি একটু পরে, তখন না হয় তোমার কাছ থেকে এইসব বিষয়টা শোনা যাবে। আমার বাড়িতে না, থানা থেকে খানিকটা দূরে, যেখানে ঘোড়ার গাড়ি সহ বিপ্লব সরকারের মৃতদেহ পাওয়া গিয়েছিল। অর্থাৎ অমলেন্দু সরকারের যেই বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল বিপ্লব সরকারের, সেই বাড়িতে। এখান থেকে খানিকটা আগেই রাস্তার বাঁকের কাছে এক পুরনো বনেদি জমিদার বাড়ি আছে। তোমার মনে আছে নিশ্চয়ই? মনে আছে, বাড়িটা বেশ বড়। তাছাড়া বাড়ির সামনে একটা জায়গা আছে, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। কিন্তু সমস্যা হলো বাড়িটা তো রাস্তার বাঁকের কাছে নয়, সেখান থেকে একটু ভেতরে। কিন্তু ওখানে কি করব? ওখানেই আজ বিকেলের দিকে চলে এসো। বিকেলের দিকে এলেই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে, আর তখনই সবার সঙ্গে কথাও বলা যাবে। এরপরে শঙ্কর টেলিফোন নামিয়ে রাখতেই আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, কি ব্যাপার, এই জমিদার বাড়ির কাছে হঠাৎ করে যাওয়ার কথা বলছে কেন শঙ্কর? কিন্তু শঙ্করের কথা বোঝার মতো ক্ষমতা আমার নেই। যতক্ষণ পর্যন্ত না সে নিজেই ভালোভাবে সমস্ত কিছু বুঝিয়ে বলছে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই বোঝা যাবে না। তাই সেদিন বিকেলে তার কথা মতো বাঁকের কাছে সেই জমিদার বাড়ির কাছাকাছি গিয়ে পৌঁছতেই দেখি শঙ্কর সেখানে আগেই চলে এসেছে। আমায় হাতছানি দিয়ে ডেকে বাড়িটার দিকে এগিয়ে যেতেই বাড়ির দারোয়ান প্রথমে আমাদের আটকালো। তারপর শঙ্কর নিজের পরিচয় দিতেই গেট খুলে দিল। জানা গেল শঙ্করের সঙ্গে এই বাড়ির যে বর্তমান মালিক, তার এর আগেই টেলিফোনে কথা হয়েছে এবং আজ সন্ধেবেলায় এখানে শঙ্করের আসার কথা তিনি জানেন। ঢুকেই ফাঁকা বাগানটা চোখে পড়ল। তারপরে মাঠের মতো একটা জায়গা পাঁচিল দিয়ে ঘেরা। সেখানে মাঝে মাঝে কিছু লোকজন দেখা যায়, কিন্তু এখন এই সন্ধ্যাবেলা যেমন দেখা যাচ্ছে এখানে অস্ত্র চালানো শেখানো হয়। বর্ষা, তীর ধনুক থেকে শুরু করে নানান জিনিস। জমিদার বাড়ির একতলার ঘরে এমন নানান রকম অস্ত্র রয়েছে। আসলে এটা একটা বিশাল অস্ত্র শিক্ষা প্রশিক্ষণালয়।
পরে শুনেছিলাম এখানে সমস্ত ব্যাপারে সরকারি এবং আইনি তরফের সমস্ত সাহায্য রয়েছে। এই জমিদার বাড়ির পরিবারের বংশধরেরাই এই জিনিসটা করে এসেছে। তাতে একদিক থেকে অর্থ উপার্জন হয়, তেমন অন্যদিকে সরকারি সাহায্যের কাজগুলোও হয়ে থাকে। তবে এসব কিছুর ভিত যে অনেক গভীর পর্যন্ত, তা অনেক পরে বুঝতে পেরেছিলাম। বর্তমান জমিদার, অর্থাৎ জমিদারি না থাকলেও তাকে অনেকে জমিদার বলেই জানে, তিনি আমাদের সামনে এসে বসলেন। উল্টো দিকে চেয়ারে আমরা বসতেই একজন লোক এসে চা দিয়ে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে শঙ্কর বলল, দেখুন, আপনাকে টেলিফোনে সমস্যার কথা বলেছি, এখন সরাসরিভাবেই আপনাকে সেই কথাগুলো বলতে চাই। আপনাদের এখানে যারা শিখতে আসে তাদের সঙ্গে আমি একবার কথা বলতে চাই, বিশেষ করে যারা বর্ষা ছুটতে পারে কিংবা যারা বর্ষা ছুড়ে তাদের সঙ্গে থাকে তাদের সাথেই। মাত্র 4 দিন আগে ঠিক সকালের দিকে ওই 8:30 বা তার আশেপাশে কোনো এক সময় এখানে কি কিছু হয়েছিল? পরশুদিন, তার আগের দিন, মানে সেদিন ছিল বৃহস্পতিবার। হ্যাঁ, সেদিন সকালের দিকে আমাদের এখানে প্রশিক্ষণ চলে। আপনি যে সময়ের কথা বলছেন সে সময় দাঁড়ান একটু দেখে বলছি। এ কথা বলে জমিদার একজনকে দিয়ে একটি লোককে ডাকতে পাঠালো। লম্বা চেহারা, গায়ের রং ফর্সা। তিনি আসতেই জমিদার তাকে দেখিয়ে বলল, আপনি যেদিনের কথা বলছেন সেদিন সকালে ইনি ছিলেন। ইনি বর্ষা ছোড়ার সমস্ত রকম প্রশিক্ষণ দেন। আপনি বর্ষার কথা বলছিলেন না? ওরা শঙ্করের দিকে একবার তাকালো, আর আমার মনে হলো এক মুহূর্তের মধ্যেই যেন লোকটার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ওনার সঙ্গে যদি একটু আলাদা করে কথা বলি তাহলে আশা করি আপনার কোনো অসুবিধা হবে না, কি তাই তো? অসুবিধে হবে কেন শঙ্করবাবু? আপনাকে কে না চেনে? আর তাছাড়া পুলিশের হয়েই যে একটা কেসে আপনি তদন্ত করছেন সেটা আমি জানি। কিন্তু আপনার কথাবার্তা হয়ে গেলে এই কেসের বিষয় সবকিছু আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু জমিদার মশাই সেখান থেকে চলে যেতেই সেই লোকটি বসল। শঙ্কর তাকে বলল, সেদিন ঠিক কি কি হয়েছিল তার সমস্ত কিছু আমি জানি না, তবে একটা অনুমান আমি করতে পারছি। বিশেষ করে ঘোড়ার গাড়ির যেদিকে জানালা ছিল সেদিকটার নিচের দিকে একটা পায়ের ছাপ পাওয়া গেছে, কাদামাখা পায়ের ছাপ। কিন্তু ওই অংশে কাদামাখা পায়ের ছাপ থাকার কথা নয়। আগের দিন রাতে বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে মাটি ভেজা, কিন্তু শুধুমাত্র একটা পায়ের ছাপ ওইখানে কি করেই বা থাকবে? আপনি যদি সমস্ত সত্যিটা পরিষ্কার করে বলেন তাহলে আমায় কিন্তু জোর করতে আর হবে না। না হলে আপনাদের ছাত্রদের মধ্যে যারা যারা সেদিন বর্ষা ছুঁড়েছিল তাদের সকলের সঙ্গে পায়ের ছাপ মিলিয়ে তাদের জেরা করতে হবে, তাতে কিন্তু সমস্যাটা বাড়বেই। লোকটা কেমন যেন ফ্যাকাশে মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর গম্ভীর কিন্তু শক্ত গলায় বলল, আপনি যেমন অনুমান করেছেন ঠিক তেমনটাই হয়েছিল শঙ্করবাবু, কিন্তু গোটা ব্যাপারটাই অনিচ্ছাকৃতভাবে হয়েছে। কেউ জেনে বুঝে এমন কাজ করেনি। অনিচ্ছাকৃতভাবে হয়েছে তা আমি জানি, সেই কারণেই আমি আপনাদের জিজ্ঞাসাবাদ করতে এসেছি। ইচ্ছাকৃতভাবে হলে এবং আমার অনুমানের ভিত্তিতে সামান্যতম সন্দেহ হলেও আমি কিন্তু পুলিশ নিয়েই এখানে আসতাম। তো আপনি কি করে বুঝলেন শঙ্করবাবু? ব্যাপারটা অতি সহজ, সে কথা আমি আপনাকে পরে বলছি। সেদিন আসলে ঠিক কি হয়েছিল সে কথা বরং আগে আপনি পরিষ্কার করে বলুন। দেখুন, সেদিন আমি সকালে ওই 8টা থেকে 9টা অবধি এখানেই থাকি, বর্ষা ছোঁড়া শেখাই। আসলে আপনি হয়তো জানেন এই সমস্ত কিছুতে সরকারি তরফ থেকে আমাদের অনুমতি রয়েছে। সমস্ত কিছু জমিদার মশাইয়ের সাহায্যেই হয়। তা সেদিন 8:30-9টা নাগাদ বর্ষা ছোড়ার সময় আমরা মাঠের একেবারে শেষের দিকটা যাই। মাঠের শেষের দিকে যেখানে পাঁচিল, তার ওপারে যে রাস্তাটা রয়েছে সেটা চট করে কেউ একটা ব্যবহার করে না। তাছাড়া ওইখানে আমরা কখনো বর্ষা ছোঁড়ার কাজও করি না। সেদিন বৃষ্টির কারণে মাঠে কাদা জমেছিল। এদিকে জল কাদা থাকায় আমরা মাঠের ওই দিকটা ব্যবহার করেছিলাম। গাছের গায়ে জামা কাপড় বেঁধে এবং তার সঙ্গে বোর্ড লাগিয়ে বর্ষার প্রশিক্ষণ চলছিল। এমন সময় একটা বর্ষা হঠাৎ করে পাঁচিলের ওপারে চলে যায়। যে ছুঁড়েছিল সে ছিল অনভিজ্ঞ, নতুন, তাই বুঝতে পারেনি। তাছাড়া আমরা এই সময় কম ধারালো এবং লাঠির মাথায় যার ফলা কম থাকে সেই ধরনের বর্ষাই ব্যবহার করি।
কিন্তু আপনাকে আগেই বলেছি সে ছিল নতুন, তাই সে কিছু না বুঝেই আসল আর ধারালো বর্ষাটা তুলে নিয়েছিল। কিন্তু আচমকা ব্যাপারটা ঘটে যাওয়ায় আমরা সবাই রীতিমতো অবাক হয়ে যাই। আমি তাড়াতাড়ি বাইরের ফটক পেরিয়ে সেখানে ছুটে যাই। দারোয়ান তখন সেখানে ছিল না। বাইরে বেরোতে কিন্তু আমি একেবারে অবাক হয়ে যাই। একটা ঘোড়ার গাড়ি কি করে যেন দাঁড় করানো রয়েছে ওপারে, তার জানালাটা খোলা, আর সেই জানালাটা দিয়ে বর্ষাটা ঢুকে গেছে গাড়ির ভেতরে। আশেপাশে কেউ কোথাও নেই। একটু দূরে ঝোপের কাছে দাঁড়িয়ে একজনকে প্রস্রাব করতে দেখলাম, আর জমিদার বাড়ির একপাশে ছোট জঙ্গলের মতো একটা জায়গা রয়েছে, পথের বাঁকটা নিয়ে সেই দিকেই এসেছে। আমরা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখতে পেলাম বর্ষাটা জানলার ভেতর দিয়ে ঢুকে একজন যাত্রীর মাথার ভেতর গেঁথে গিয়েছে। কি করব বুঝতে পারছিলাম না, তাই দু হাতে বর্ষাটাকে চেপে ধরে টান দিলাম। তখনই বোধহয় গাড়িতে আমার পায়ের ছাপ লেগে গিয়েছিল। বর্ষাটাকে পাঁচিলের ওপারে ছুঁড়ে দিয়ে আমি যখন বেরিয়ে আসি, তখন ওই দারোয়ানের সঙ্গে আমার দেখা হয়। কিন্তু এইদিকে তো লোকজন ছিল, তারা কি আপনাকে দেখেনি? না, ওদের সবাইকে আমি অন্যদিকে চলে যেতে বলেছিলাম। তখন তো আর কিছুই জানতাম না, কিন্তু পরে সেটাই কাজে লেগেছিল। বর্ষাটাকে নিয়ে এসে ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে রেখেছিলাম, যাতে দেখলেও কেউ কিছু বুঝতে না পারে। এমন একটা কাজ আপনি করতে গেলেনই বা কেন? তাছাড়া কাউকে কিছু বলার প্রয়োজনও মনে করলেন না? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া তাড়াহুড়োর মাথায় বর্ষাটা আমি নিজের হাতে তুলে এনেছিলাম, তাতে আমার হাতের ছাপও লেগে রয়েছিল। এখন আমি যদি কাউকে কিছু বলতে যাই, তাহলে হয়তো সবাই ভাববে যে আমি মিথ্যে কথা বলছি। একটা বর্ষা বাইরে থেকে উড়ে গিয়ে ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির জানালার ভেতর দিয়ে ঢুকে কিভাবে একজনকে আঘাত করতে পারে আপনিই বলুন। কিন্তু এটা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারবে না। মাঝে মাঝে কল্পনার চেয়ে বাস্তবে অনেক বেশি অদ্ভুত ঘটনা ঘটে যায়, বুঝলেন? কিন্তু যে সেদিন বর্ষা ছুড়েছিল তাকে এবং আপনাকে আমাদের সঙ্গে যে একবার থানায় যেতেই হবে। আসল সত্যিটা সামনে আসার জন্য পুলিশ অফিসারের সঙ্গে আপনাদের কথা বলতেই হবে। দেখুন, এখানে আপনার কোনো দোষ নেই, শুধু আপনি এই প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন, এবং যে বর্ষা ছুড়েছে তার অপরাধটাও অনিচ্ছাকৃত। তাই আমার মনে হয় না আইনের তরফ থেকে আপনাদের গুরুতর কোনো শাস্তি হবে। কিন্তু আইনের তরফ থেকে যেহেতু কেসটা আমি হাতে নিয়েছি, তাই আমার কাজ হলো আসল সত্যিটা সবার সামনে আনা। সেটা সবাইকে বলা প্রয়োজন। শুধু শুধু একটা ছোট্ট ছেলের শাস্তি হবে শঙ্করবাবু, তার চেয়ে বরং আপনি যা শাস্তি দেওয়ার আমায় দিন। ওরা শুধু আমার ছাত্র নয়, ওরা আমার সন্তানের মতো। অবাক হয়ে তাকিয়ে রইলাম লোকটার দিকে। তার চোখের কোণে জল চিকচিক করছে, মাথা নিচু করে অপরাধীর মতো চুপচাপ বসে আছে। মনে পড়ে গেল কোথায় যেন শুনেছিলাম, শিক্ষক গুরুজনের মতোই হয়। তবে আজ এই লোকটির কথা শুনে সত্যি সত্যি যেন মনে হলো তিনি শুধু শিক্ষক নন, তিনি শুধু গুরু নয়, তিনি নিজের এক ছাত্রকে বাঁচাবার জন্য সমস্ত অপরাধ নিজের কাঁধে তুলে নিতেও প্রস্তুত। দেখুন, যদি খুন না হয়ে সামান্যতম আঘাতও লাগতো, তাহলে আমি হয়তো ব্যাপারটাকে অন্যভাবে নেওয়ার চেষ্টা করতে পারতাম। কিন্তু এক্ষেত্রে আমার কিছুই করার নেই। পুলিশকে আমার সমস্ত ঘটনাটা জানাতেই হবে। তারপর সেই লোকটি শঙ্করকে বলল, ভুল তো আমারও হয়েছে, আর কাউকে না জানালেও জমিদার মশাইকে তো বলা উচিত ছিল। আপনি আপনার কাজ করুন, আমি জমিদার মশাইকে সমস্ত কথা জানাচ্ছি। তারপর যা শাস্তি হবে তাই মঞ্জুর। একটু পরেই বাগানের সেই মাঠের দিক থেকে একসঙ্গে অনেক কথা শুনতে পেলাম। জমিদার মশাইকে বিদায় জানিয়ে আমি আর শঙ্কর বেরিয়ে এসে হাঁটতে লাগলাম থানার উদ্দেশ্যে। কিন্তু ওই ঘোড়ার গাড়ির গাড়োয়ান যে সেদিন ওই পথে প্রস্রাব করতে গিয়েছিল, সেই কথা আপনি জানলেন কি করে? প্রথমত গাড়োয়ান প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। তাকে জেল ফাটকে ঢোকানোর জন্য তার ভয়টা আরো বেড়েছিল। ভয়ের কারণে সেই সময় সে অনেক কিছুই বলতে পারেনি ঠিক মতো। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বেরোবার পরে সেটা দেখে যখন আমি নিশ্চিন্ত হই যে এই কেসে গাড়োয়ানের কোনো দোষ নেই, তখন তাকে সেটা বুঝিয়ে বলাতে সে আস্তে আস্তে গোটা পথের বর্ণনা করে আমায় বলেছিল। তখনই আমি বুঝেছিলাম ওই পথের মধ্যে সবকিছু ঠিক থাকলেও ওই এক মুহূর্তের জন্য সে প্রস্রাব করতে নেমেছিল, গাড়িটাকে একদম বাঁকের মুখে দাঁড় করিয়ে। আর সে ঝোপের ভিতরে গিয়েছিল, আর বিপ্লব মাঝে মাঝে ভিতর থেকে জানলা খুলছিল। সে কথা সে আগেই বলেছিল।
সবচেয়ে আশ্চর্যের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা প্রথমে লক্ষ্য করিনি। গাড়িটা যখন বাইরে দাঁড়ানো ছিল তখন সেটা পরীক্ষা করতে গিয়ে আমি দেখেছিলাম জানালার পাল্লাটা কিন্তু ভিতর থেকে নয়, বাইরে থেকে বন্ধ করা। অর্থাৎ কেউ একজন বাইরে থেকে সেটা বন্ধ করেছে, গারোয়ান বন্ধ করেনি। বিপ্লববাবুও বন্ধ করতে পারেন না। তাহলে এমন কেউ ওটা বন্ধ করেছে যার ওটা বন্ধ করার প্রয়োজন ছিল। কিছু যে একটা হয়েছে সেটা তোমার মনে হলো কেন? পথের মাঝে অন্য কোথাও তো কিছু হতে পারে। হতেই পারে, কিন্তু ওই ক্ষতটা, পোস্টমর্টম রিপোর্টের পর ওই গভীর ক্ষত যে বর্ষার দ্বারা হতে পারে সে কথা পোস্টমর্টম রিপোর্টে প্রমাণিত বর্ষার মতনই ধারালো, এবং ঠিক ওই ধরনের অস্ত্র দিয়েই আঘাতটা হয়েছে। কি হলো গভীরতা? অন্তত 10 ফুট কিংবা তার থেকেও বেশি দূর থেকে ওই অস্ত্রটা ছোড়া হয়েছে বলে পোস্টমর্টম রিপোর্টের অনুমান। কিন্তু যদি একটা রাস্তার উল্টো দিক থেকেও কোনো বর্ষা ছোড়া হয় তাহলে কিন্তু এমনভাবে কাজ করবে না। আর দ্বিতীয় কথা, বর্ষা যদি তিনি দেখতেই পেতেন তাহলে চিৎকার করতেন কিংবা সরে যাওয়ার চেষ্টা করতেন। প্রাচীরের ওপার থেকে বর্ষাটা এমনভাবে এসেছিল যে সরে যাওয়ার মতনও সময় তিনি পাননি। আর সব থেকে আশ্চর্যের ব্যাপারটা হলো বর্ষাটা এসে পড়েছিল ঠিক তার মাথার মাঝামাঝি জায়গার উপরের দিক থেকে। অর্থাৎ তিনি সেই সময় জানলা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিলেন। অমলেন্দু সরকারকে তো সমস্ত কথা জানাতেই হবে, আর গারোয়ানকে তাহলে ছেড়েই দিই, কি বলেন শঙ্করবাবু? গারোয়ানকে ছেড়ে দিতেই হবে, কারণ তার অপরাধী হওয়ার যেমন কোনো প্রমাণ নেই তেমনি তার অনিচ্ছাকৃত ভুলের জন্যই কাজটা হয়েছে। হয়তো অনেকেই বলতে পারে যদি সেই সময় গারোয়ান ঘোড়ার গাড়িটা নিয়ে ওইখানে না যেত তাহলে এমন কিছুই হতো না, কিন্তু বাস্তবে এমন অনেক কিছুই ঘটে যা অদ্ভুত। ওইখানে ওই মুহূর্তে তার যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল। ওই গাড়ির জানালাটা খোলা না থাকলে হয়তো এমন কিছু হতো না। যদি বিপ্লববাবু জেগে থাকতেন তাহলে হয়তো তিনি কিছু দেখতে পেতেন। আসলে এসব কিছুই কাকতালীয় ব্যাপার, একসঙ্গে একই সময় ঘটে গিয়েছিল। বুঝলে শান্তনু, কেন বলছিলাম কল্পনার চেয়ে বাস্তবে আশ্চর্য জিনিসের পরিমাণ অনেক বেশি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, জমিদার বাড়িতে যে ওখানে ওই দিন সকালবেলায় বর্ষা ছোড়া হয়েছিল সে কথাটা তুমি কিভাবে জানতে পারলে? আর জমিদার বাবুর সঙ্গে যোগাযোগই বা করলে কিভাবে? এই দুটো দিন আমি স্টেশন থেকে ওই অমলেন্দু বাবুর বন্ধুর বাড়ি পর্যন্ত গোটা রাস্তাটা ভালো করে পর্যবেক্ষণ করি। কোথাও এমন কিছুই নেই যেখান থেকে ধারালো কিছু দূর থেকে ছুঁড়ে খুনটা করা যায়। একমাত্র ছাদ থেকে ধারালো কিছু ছুঁড়লে সেটা করা যাবে, কিন্তু ছাদ থেকে করলে ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে না। সেক্ষেত্রে গারোয়ানকে সেখানে থাকতে দেওয়াও চলবে না, কারণ গারোয়ান দুবার যখন পথে গাড়ি দাঁড় করিয়েছিল তখন সেও সেখানেই ছিল গাড়ির সাথে। আর ভিড়ের মধ্যে গাড়ি দাঁড়ানো অবস্থায় কেউ বর্ষা ছুটতে যাবে না, অর্থাৎ ফাঁকা জায়গাতেও গারোয়ান সবসময় গাড়িতে ছিল, একমাত্র ওই জায়গাটা ছাড়া। সেই কথাটা জানার পরই ওই জমিদার বাড়ির আশেপাশের খোঁজ খবর করা শুরু করি। সেটা করতে গিয়ে তার বাড়িতে তলোয়ার, তীর, ধনুক, এমনকি বর্ষার প্রশিক্ষণের কথা জানতে পারি। তারপর দুয়ে চার করতে আর খুব একটা দেরি হয়নি। সত্যি শঙ্কর, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। আমি তো ভেবেই পাচ্ছিলাম না কোনো কিছু। বারবার মনে হচ্ছিল গাড়োয়ানই এই কাজ করেছে, আর না হলে গাড়োয়ানকে দিয়ে কেউ এই কাজটা করিয়েছে। পোস্টমর্টম রিপোর্টের ওপর ভিত্তি করে তুমি যে এমন কিছু একটা ভাবতে পারো সেটা ধারণাই করা যায় না। আমি জানতাম এমন কিছু একটা হবে, আর তাই তো প্রথমেই শঙ্করবাবুকে ডেকে আনতে চলে যাই। না হলে বন্ধ ঘোড়ার গাড়ির ওই ছোট বাক্সের মধ্যে কে খুন করে গেল সেটা খুঁজে বার করা আর আমার পক্ষে সম্ভব হতো না। শঙ্কর উঠে পড়ল, তার সঙ্গে আমিও। আর মোড়া ভাঙতে ভাঙতে শঙ্কর বলল, যদিও ঘোড়ার গাড়ির জানালা এবং তার নিচে থাকা পায়ের ছাপটা আমার আরো আগেই চোখে পড়েছিল, কিন্তু তখন সেটাকে গুরুত্ব দিইনি। পরে ওই বর্ষা ছোড়ার ব্যাপারটাকে অনুমান করে ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, ওই লোকটি যদি এত সহজে সবকিছু পরিষ্কার করে না বলতো তাহলে হয়তো তার বিরুদ্ধে আরো কয়েকটা প্রমাণ জোগাড় করা খুব একটা সহজ কাজ হতো না। সামান্য পায়ের ছাপ দিয়ে তাকে অপরাধী প্রমাণ করাও যেত না। কাদামাখা পায়ের ছাপ যে কারোরই হতে পারে। আমি এই কথা শুনে অবাক হয়ে বললাম, তার মানে তুমি ওই লোকটার মুখ থেকে সত্যি কথা উদ্ধার করার জন্যই তাকে এমনভাবে বলেছিলে? না হলে তার বিরুদ্ধে আমাদের কাছে সেরকম কোনো সাক্ষ্য প্রমাণিত ছিল না। শঙ্কর হো হো করে হেসে উঠল। তারপর সামনের টেবিলে রাখা
সদ্য আনা বিদেশি টেপ রেকর্ডারটার দিকে তাকিয়ে বলল, মিস্টার রায়ের আনা ওই বস্তুটি কিন্তু আমাদের সাহায্য করেছে অনেক। এটাতেই সমস্ত জবানবন্দি রেকর্ড করা ছিল ওই লোকটির। পরে তিনি যাতে আর তার কথা বদলাতে না পারেন তার জন্যই। না হলে এই কেসে প্রমাণ তো কিছুই নেই। গারওয়ান কিছুই দেখেনি। ঘোড়ার গাড়ির দরজা বাইরে থেকে বন্ধ, এমনকি জানলাটাও বাইরে থেকেই বন্ধ। যদিও এই দুটোই অপরাধীর পক্ষে সহজ ছিল খুনের দায় এড়ানোর জন্য, কিন্তু তারপরই নজরে আসে ওই দূর থেকে ছোড়া অস্ত্রের বিষয়টা। সবকিছুই বড় গোল মেলেছিল, বুঝলে? তাই স্বীকারোক্তি না পেলে আমার পক্ষে এত সহজে কেসটা সমাধান করা সম্ভব হতো না। তবে যা হবার হয়েছে। চলো শান্তনু, এবার বাড়ি ফেরা যাক। আমি আর শঙ্কর বেরিয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম, এই লোকটি এবং বর্ষা ছোড়াই বাচ্চা ছেলেটির কপালে না জানি কি দুর্ভোগ থাকবে। তা আমি জানি না, তবে অনিচ্ছাকৃতভাবে খুন এবং অনিচ্ছাকৃতভাবে প্রমাণ লোপাটের চেষ্টায় আইন তাদের কতটা শাস্তি দেবে তারা বলতে পারেনি। তবে চলতে চলতে শঙ্করের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে হাসির ঝিলিক। কেস সমাধান করতে পারলে তার মুখে এমনই হাসির ঝিলিক থাকে। শুধু একটা ঘোড়ার গাড়িকে হাত দেখিয়ে ডাকতে ডাকতে শঙ্কর বলল, না শান্তনু, সবসময় অপরাধী হলেই যে সে অপরাধ প্রবণতা নিয়ে খুন করে এমনটা নাও হতে পারে। মাঝে মাঝে অতি সাধারণ ঘটনাও খুনে রূপান্তরিত হয়ে যেতে পারে। কি বুঝলে? আমি বুঝলাম, কিছু বললাম না, কারণ তখন ঠিক চারপাশ ঘেরা খোপওয়ালা একটা ঘোড়ার গাড়ি আমাদের দিকে এগিয়ে আসছিল। আর ঠিক সেটা দেখেই থানার সামনে এখনো দাঁড়িয়ে থাকা সেই ঘোড়ার গাড়িটার দিকে নজর চলে গেল আমাদের। গাড়িটা এখনো পড়ে আছে এক পাশে। চলো শান্তনু, এই কয়েকটা দিন ভালোভাবে ঘুম হয়নি। বাড়ি ফিরে আজ বেশ লম্বা একটা ঘুম দিতে হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে ঘোড়াগাড়ি হত্যা রহস্য। তাহলে গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের গল্প পাঠে আমি কৌশিক, এছাড়াও অন্যান্য চরিত্রে বুবাই, সৌরভ, অভিষেক, অতনু, শুভম এবং শুভম রায়চৌধুরী। প্রচ্ছদে পিয়ালি ফ্যান্টম প্যালেট থেকে এবং আবহে ইয়ন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।